পৌঁছে গেলাম ফসলের মাঠে। লকলকিয়ে বেড়ে উঠছে কচি ভুট্টা, তামাক ও অন্যান্য ফসল। মাঠ পেরিয়ে গবাদি পশুর একবার ক্রাল। সবুজ ঢালু জমিতে চড়ছে অসংখ্য গরু ও ছাগল। চারপাশের প্রাচুর্য দেখে মন্তব্য করল হ্যান্স, লাল দাড়িওয়ালা। বাস বোধ হয় অনেক বড়লোক। হ্যাঁ হ্যান্স, ওকে বললাম। যেমন বড়লোক তেমনি গরিব। আমাকে একবার দেখলো হ্যান্স, তারপর বলল, একই সঙ্গে মানুষ বড়লোক আবার গরিব হয় কি করে বাস? জবাব দেবার আগেই আমাদের পাশ কাটিয়ে বুনোদের মতো চিৎকার করতে করতে চলে গেল একদল অর্ধ উলঙ্গ বর্ণশঙ্কর ছেলে মেয়ে। গম্ভীর চেহারায় তাদের দেখে নিয়ে বললাম, হ্যান্স, বাস বোধহয় বুঝতে পেরেছি আপনি কি বলেছেন। হয়তো কেউ যা চেয়েছে তার সবই পেল, কিন্তু পরে দেখলো আসলে সে ওসব চায়নি। কাজেই সব থেকেও সেই গরিবই রয়ে গেল সে। অতিরিক্ত মদ গিললে তোমার যে অবস্থা হয় তেমন। ফিরবার পথে সুন্দরী ইনেজের সঙ্গে দেখা হলো। তার হাতে বাস্কেট ভরা সাবান ও চায়ের প্যাকেট। হ্যান্সকে বললাম বাস্কেট নিয়ে বাড়িতে পৌঁছে দিতে। সে রওনা হয়ে যাবার পর ধীর পায়ে ইনেজের পাশে হাঁটছি। টুকটাক কথায় জমে উঠল আলাপ। দোকানের সামনে ভিড় দেখিয়ে বললাম, তোমার বাবা ভালো ব্যবসা করছে। হ্যাঁ, সায় দিল ইনেজ। বাবা লাভের টাকাগুলো ব্যাংকে রাখে। এখানে কোনো খরচা নেই। এ জায়গায় টাকা থাকলেই বা কী লাভ? সান্ত্বনার সুরে বললাম, ইচ্ছে করলে তুমি বহু কিছু কিনতে পারো। বাবা তাই বলে, কিন্তু নিজে কি কেনে? মদ আর ওদিকের ওই মেয়ে মানুষগুলোর জন্যে পোশাক। কখনো বা আমার জন্যে মুক্তো কিংবা গহনা। আমি ওগুলো চাই না। আমার বাক্স ভরা মুক্তো আছে, সব বিশ্রী সোনার পাতে বসানো, কিন্তু ব্যবহার করতে পারি না। গহনা পরলে কে দেখবে বলুন? তুমি বোধ হয় এখানে সুখী নাও, মিস ইনেজ। না, কখনো মনে হয় দুনিয়ার সবচেয়ে অসুখী মেয়ে আমি। কথাটা ঠিক নয়, প্রতিবাদ করলাম। অনেকে তোমার চেয়ে অনেক খারাপ অবস্থার ভিতর থাকে। প্রসঙ্গ পাল্টে নিল ইনেজ। আপনি নিশ্চয় আপনার বাবাকে ভালোবাসতেন মিস্টার কোয়াটারমেইন? অবশ্যই, নির্দ্বিধায় বললাম। উনি মারা গেছেন। সন্তদের মতো ভালো মানুষ ছিলেন। ওর ব্যাপারে জানতে চাইলে আমার কাজের লোক হ্যান্সকে জিজ্ঞেস করো। ভুরু উঁচু করল ইনেজ। ভালো মানুষ ছিলেন? ও, আপনি হয়তো জানেন আমার বাবা তেমন ভালো মানুষ নয়। অনেক ভালো গুণ আছে, মন সত্যি ভালো, কিন্তু মদ আর ওই কুটিরগুলোর মেয়ে মানুষ ধ্বংস করে দিয়েছে তাকে। মুখ ফসকে বেরিয়ে গেল, তুমি এখানে না থেকে চলে যাও না কেন? কারণ আমি বাবার ভালো চাই। ধর্ম আমাকে মানুষের ভালো করতে শিক্ষা দিয়েছে। অবশ্য এক ব্যাপটিস্ট যাজক বলেছিল, আমার ধর্ম মিথ্যে, আমাকে যেতে হবে নরকে। তবে সে আসলে জানে না যে এই জায়গা সত্যিকারের নরক। যতদিন না ঈশ্বর বা কোনো সন্ত বলে দেন কিভাবে বাবাকে উদ্ধার করব, ততদিন আমি কোথাও যাব না। দেহে শেষ রক্তবিন্দু থাকতে নয়। যাক, স্বল্প পরিচয়ে অনেক কথা বলে ফেললাম আপনাকে। কেন বলেছি জানি না, তবে মনে হয়েছে আপনি আমার বিশ্বাস ভঙ্গ করবেন না। পারলে বরং সাহায্য করবেন। আপনি তো মদ পান করেন না। বা, কুঠিরগুলো দেখালো ইনেজ। বললাম, মিস, আমার ভিতর বহু খারাপ অভ্যেস আছে। ঠিক নইলে আপনি মানুষ থাকতেন না, সন্ত হয়ে যেতেন। কেন যেন মন বলছে আপনি সাহায্য করবেন আমাকে। হঠাৎ ওই কালো ডাগর চোখ দুটো নীরবে অনেক কথা বলল। তারপর ঘুরে দাঁড়িয়ে চলে গেল ইনেজ। মন বলল কোনো না কোনোভাবে ইনেজের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া উচিত। তবে তা কিভাবে মাথায় খেলল না। এ বিষয়ে এ বিষয়ে ছেড়ে দিলাম ভাগ্যের হাতে।
একসময় সব নির্ধারণ করবে নিয়তি। 6 ভেবেছি দেরি না করে নদীর দিকে রওনা হব, কিন্তু ভাগ্যে তা নেই। পেটের গোলমালে আমসুলপু গাছের অনুচরদের কয়েকজন অসুস্থ হয়ে পড়ল। নিশ্চয় উল্টাপাল্টা কিছু খেয়েছে, তবে তারা সেটা স্বীকার করতে রাজি নয়। তাদের ভিতর আছে গোরাকো নামের এক লোক, নিজেকে বলে জাদুকর। লোকটা সন্দেহ করল তাদের উপর মায়াজাল বিস্তার করা হয়েছে। সবাই গোরাকোর কথা মতো গন্ধ শুকে অপরাধী বের করবার ব্যবস্থা করল। দলের সবার মতো এসব কুসংস্কারে গভীর বিশ্বাস রাখে আমসুলপু গাছ। জাদুর অনুষ্ঠানের আয়োজন থামানো গেল না। হ্যান্স নিজেকে খ্রিস্টান বলল, জাদু খাটিয়ে দোষীকে বের করতে কম আগ্রহ দেখালো না। তার একটা কারণ, সে ম্যাকপাই এর মতো কৌতূহলী। অবশ্য প্রধান কারণ, সে আসলে ভয় পেয়েছে। ভাবছে আমসুলপু গাছের সঙ্গীরা নিজেদের অসুস্থতার জন্য দায়ী করবে ওকে। আড়াল থেকে জাদুর অনুষ্ঠানের উপর চোখ রাখলাম। আমসুলপু গাছের অনুচররা কাউকে দোষী ধরে নিয়ে চরম কোনো ব্যবস্থা নিতে চাইলে ঠেকাবো। আমার সঙ্গে কৌতূহলী ইনেজও থাকলো। আগে কখনো এ ধরনের আয়োজন দেখেনি। বরাবরের মতোই গোল হয়ে বসে ছোট বৃত্ত তৈরি করা হলো। জাদুকর গোরকো নিজের সেরা জাদুর পোশাক পরে হাজির হয়েছে। একটু পর তার উপর ভর করল আত্মা। উইল্ডার বিস্ট এর লেজ এদিক ওদিক নেড়ে দুলতে লাগলো সে। আরও যেসব আনুষ্ঠানিকতা আছে বাদ গেল না সেসব। একটু পর গোরাকো আমাকে চমকে দিয়ে বৃত্ত থেকে ছিটকে বেরিয়ে গ্রাম থেকে আসা দর্শকদের দিকে তেড়ে গেল। চড়া গলায় বিকট এক ধমক দিল। তারপর হাতে ধরা লেজটা ঘুরিয়ে বাড়ি বসিয়ে দিল টমাসোর মুখে। চিৎকার করে বলতে লাগলো, টমাসো, সে শয়তান জাদুকর, সেই অসুস্থ মানুষগুলোর পেটের গোলমালের জন্য দায়ী। এ কথা শুনে আমসুলপু গাছের অনুচররা ভয়ঙ্কর চেহারা করে নড়েচড়ে উঠল। আর তা দেখে বিপদের ভয়ে ঝেড়ে দৌড় দিল টমাসো। কেউ তাকে ধাওয়া করল না। এই ঘটনার পর আপাতত আর কিছু ঘটবে না বুঝে সিদ্ধান্ত নিলাম, দেরি না করে আমসুলপু গাছের সঙ্গে কথা বলতে হবে। এরই ভিতর টের পেয়েছি আমসুলপু গাছ ও তার সঙ্গীরা ভীষণ অপছন্দ করছে টমাসোকে। চাই না তার কেউ টমাসোর বিরুদ্ধে ভয়ঙ্কর কিছু করে বসুক। এদিকে গোরাকো আবার বৃত্তের ভিতর ঢুকে নতুন উদ্যমে বিমোহিত হয়ে ঢুলতে লাগলো। লেজ ফেলে দুহাত মাথার উপর তুলে আকাশের দিকে চেয়ে রইল। তারপর চিৎকার করে কি যেন বলল। দূরে থাকায় বুঝলাম না। যাই বলে থাকুক, অন্যদের চেহারা দেখে মনে হলো যা শুনেছে তাতে সবাই আতঙ্কিত। এমনকি আমসুলপু গাছকেও চমকিত মনে হলো। এক মুহূর্তের জন্য তার হাত থেকে পড়ে গেল কুঠার। কিছু বলতে উঠে দাঁড়ালো সে, তারপর আবার বসে পড়ল। দুহাতে ঢাকলো চোখ। সমস্ত আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটল 1 মিনিট পর। গোরাকোর জন্য জাদুকরদের মতো নস্যি টেনে স্বাভাবিক সমস্ত আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটল 1 মিনিট পর। গোরাকো অন্য জাদুকরদের মতো নস্যি টেনে স্বাভাবিক হয়ে উঠল। জিজ্ঞেস করলো, আত্মা যখন ভর করে তখন সে কি বলেছে? এবার জুলুরা একজোট হয়ে নিচু স্বরে আলাপ শুরু করলো। আমসুলপু গাছ স্থির হয়ে বসে রইল মাটিতে। মনে হলো ভাবনার ভিতর তলিয়ে গেছে। হ্যান্স সাপের মতো পিছলে ভিড় থেকে বেরিয়ে আমার খোঁজে চলে এলো। ইনেস জিজ্ঞেস করলো, কী ব্যাপার কোয়ার্টারমেইন? ফালতু মিথ্যের বেশাতি হলো। ওই ভণ্ড বলছে টমাসো ওদের খাবারে বিষ দিয়েছে, নইলে ওরা অসুস্থ হতো না। হতে পারে কোয়ার্টারমেইন, বলল ইনেস। বিষ দেবার মতো নিচু মনের মানুষ টমাসো।
আর আমি জানি ওদের মোটেই পছন্দ করে না সে, বিশেষ করে আমস্লোপোগাসকে দেখতে পারে না। আমি অবশ্য আমস্লোপোগাসকে পছন্দ করি। আজ সকালে আমাকে কোত্থেকে যেন অনেক ফুল এনে দিয়েছে, লম্বা বক্তৃতাও দিল, অবশ্য কিছুই বুঝিনি। আমস্লোপোগাসের মতো দাম্ভিক কঠোর মানুষ কোনো ভদ্রমহিলাকে ফুল উপহার দিয়েছে ভাবতে এত অবাক লাগলো যে হেসে ফেললাম। আমার হাসি দেখে চিরবিষণ্ণ ইনেজও হাসল। হ্যান্সের সঙ্গে কথা বলতে চাইছি বুঝে চলে গেল। হ্যান্স আসতেই জিজ্ঞেস করলাম, বলো তো দেখি কি হলো? ব্যাপার খুব অদ্ভুত বাস, নিচু স্বরে বলল হ্যান্স। শেষের দিকে পুরো ঘটনা ঠিক বুঝিনি, তবে গোরাকো জাদু দিয়ে টমাসোকে গন্ধ শুকে বের করেছে। গোরাকোর কথা শুনে সবাই মিলে ঠিক করেছে টমাসো ওদের অসুস্থ করে তুললেও তাকে মেরে ফেলবে না, মারবে না, কারণ ওরা এখানে অতিথি। তবে যদি সুযোগ পায় আচ্ছা মতো পেটাবে টমাসোকে। অবশ্য এটা গেল শুধু ভালো খবর। থেমে গেল হ্যান্স। অস্বস্তি বোধ করে জানতে চাইলাম, আর খারাপ খবর কি কি শুনি? ব্যাস, গোরাকোর ভিতর যে আত্মা আছে সে বলেছে। হ্যান্সকে থামিয়ে দিলাম। তুমি বলতে চাইছো গোরাকোর ভিতর যে গাধাটা বাস করে সেটা কিছু বলেছে? খোঁচানোর জন্য বললাম, তুমি না খ্রিস্টান? নির্বোধের মতো আত্মা নিয়ে ফালতু কথা বলছো কেন? শুনলে খুব কষ্ট পেতেন বাবা। হ্যান্স জোর দিয়ে বলল, ওহ বাস, এতদিনে নিশ্চয় আপনার যাজক বাবা আত্মা বিশ্বাস করার মতো জ্ঞানী হয়েছেন। এ অবশ্য ঠিক, আত্মা শুধু কালো মানুষদের কাছে আসে, সবসময় কাঁচকলা দেখায় সাদাদের। যাই, গোরাকোকে কথা বলিয়ে থাকুক। বলেছে শীঘ্রই এ জায়গা রক্তে লাল হবে, এখানে ভীষণ খুনোখুনি চলবে। পরে কি বলেছে মনে করতে পারেনি গোরাকো। হ্যান্সের কথা শুনে কৌতূহলী হয়ে উঠলাম। রক্তে লাল হয়ে উঠবে? কার রক্তে? গাধাটা আসলে কি বলেছে জানি না বাস। যদি আপনার কথা মতো গোরাকোর ভেতরের গাধা বলে থাকে, তো গাধা বলেছে যারা আপনার সঙ্গে আছে তাদের বিপদ হবে না। বিপদ হবে না কারণ আপনার সঙ্গে জিকালির মাদুলি। শুনে ভালো লেগেছে, আমাদের রক্ত ঝরবে না। আরও ভালো লেগেছে যে শীঘ্রই আপনি এখান থেকে রওনা হবেন। ভণ্ড জাদুকরের কথা বিশ্বাস করেছে বলে হ্যান্সকে খানিক শাসন করে আমস্লোপোগাসের পাশে গেলাম। তাকে আনন্দিত মনে হলো। জিজ্ঞেস করলাম, গোরাকো কি বলেছে? বুলালিও হাসছ কেন? বেশি কিছু বলেনি, শুধু বলেছে তেলতেলে লোকটা শয়তানি করে আমাদের খাবারে কিছু দিয়েছে, সেজন্য আমরা অসুস্থ হয়ে পড়েছি। আমি ওকে খুন করতাম, কিন্তু দাড়িওয়ালা সাদা মানুষের লোক বলে কিছু বলবো না। না মারার আরেকটা কারণ, আমি চাই না সাদা মানুষের মেয়ে আমার কারণে ভয় পাক। গোরাকো আরও কিছু বলেছে, সেজন্যে হাসছি। শীঘ্রই লড়াই হবে। লড়াই ছাড়া থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা তো লড়াই করতে এসেছি, কি বলেন? লড়াই করতে আসিনি, আমরা এসেছি চুপচাপ অচেনা দেশ ঘুরতে, আর আমরা সেটাই করব। কিন্তু মাকুমা যান, অচেনা দেশে অচেনা সব মানুষের সঙ্গে দেখা হতে পারে, তাদের সঙ্গে বনিবনা নাও হতে পারে। আর তখনই ইনকোসিকাস কথা বলে উঠবে। আমস্লোপোগাস বিরাট কুঠার মাথার উপর তুলে বন বন করে ঘোরালো। বাতাসে শীষ কাটল ফলা। আমস্লোপোগাসের কাছ থেকে আর কিছু জানা গেল না। টমাসোর কোনো ক্ষতি করবে না সে কথা ওর কাছ থেকে আদায় করে নিয়ে সরে এলাম। মন বলল টমাসো বোধ হয় আসলে বিষ দিয়েছে। এ নিয়ে কিছু ঘটবে না জানি, তবুও মন থেকে অস্বস্তি দূর হলো না। ভাবলাম আর কোনো ঝামেলা হবার আগেই নিরাপদে জামবেজি পেরোলে হয়। তবে এখনই রওনা দেওয়ার উপায় নেই। দুজন জুলু পথ চলবার মতো সুস্থ হয়নি, তাছাড়া ওয়াগন রেখে যেতে হবে, কাজেই মালপত্র নেওয়ার প্রস্তুতি বাকি।
রওনা দেওয়ার অন্য রওনা না দেওয়ার অন্য কারণ বিষাক্ত কাঁটার খোঁচায় ক্ষত হয়েছে হ্যান্সের পায়ে। সে দীর্ঘ পথ হাঁটতে পারবে না। ক্যাপ্টেন রবার্টসন জানালো, ইচ্ছে হলে জাম্বেজির তীরে যেতে পারি জলহস্তী শিকার করতে। খুশি হলাম। শুনলাম এ সময়ে প্রচুর জলহস্তী জড়ো হয়। ওদের শিকার করা সহজ। রবার্টসন গত কয়েক বছর জলহস্তী শিকারে যায়নি। এবার ঠিক করেছে দলবল নিয়ে যাবে। উপকূলে জলহস্তির চামড়া চড়া দামে বিক্রি হয়। ওই চামড়া ফালি করে তৈরি হয় চাবুক। আর শিকারের আনন্দ তো আছেই। ক্যাপ্টেনের ভঙ্গি থেকে মনে হলো সে নারী দেহ ও মদের নেশায় একেবারে পচে যায়নি। আমার রাজি হওয়ার প্রধান কারণ, এ ধরনের শিকার আগে কখনো করিনি। শিকার অভিযানে 1 সপ্তাহের বেশি লাগবে না। আমার লোক আগামী কয়েকদিনে সুস্থ হয়ে উঠবে, সে সম্ভাবনা খুব কম। কাজেই শিকারে যেতে আপত্তি থাকলো না। শুরু হলো লম্বা প্রস্তুতি পর্ব। জামবেজির তীরবর্তী উপজাতীয় মানুষগুলোকে খবর দেয়া হলো। হাজির হলো শত শত লোক। শিকার অভিযানে অংশ নেওয়ার বদলে মৃত জলহস্তির মাংস পাবে। লোকগুলোকে পাঠিয়ে দেয়া হলো বিশেষ বিশেষ জায়গায়। সেখানে গিয়ে ভিট করবে জলাভূমি। শুকনো ঝোপের বিশাল স্তূপে আগুন ধরিয়ে দিলে জলার দুপাশে নলখাগড়ার এখানে ওখানে আগুন দেবে তারা। নানা রকম প্রস্তুতি শেষে রওনা হওয়ার সময় এলো। 20 মাইল দূরে যেতে হবে শিকার করতে। পথের বেশিরভাগ যাওয়া চলবে ওয়াগন চেপে। ক্যাপ্টেন রবার্টসন শিকারের খাতিরে তার সার্বক্ষণিক জিন পানে খানিক বিরতি দিয়েছে। তার কর্মতৎপরতা দেখে মনে হলো আরেকবার মেইল স্টিমারের ক্যাপ্টেনের দায়িত্ব পেয়েছে। কিছুই নজর এড়ালো না তার। রওনা হওয়ার আগে খুঁটিনাটি সব দিকে তার খেয়াল থাকলো, যেন বন্দর ছেড়ে যাওয়া কোনো জাহাজের ক্যাপ্টেন। টের পেলাম আগে কত দক্ষ ও যোগ্য মানুষ ছিল। যাত্রা করবার আগের রাতে তাকে জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে আমাদের সঙ্গে যাবে? না, জানালো ক্যাপ্টেন। ও গেলে ঝামেলা বাড়বে, এখানে নিরাপদে থাকবে। টমাসও শিকারী মানুষ না, সে এখানে থাকছে। সঙ্গে থাকছে আরও কজন। তারা দেখভাল করবে বাচ্চা ও মেয়ে মানুষদের। পরে দেখা হলো ইনেজের সঙ্গে। ও বলল, প্রাণী হত্যা যদিও পছন্দ করে না, তবুও আমাদের সঙ্গে যেতে পারলে খুশি হতো। কিন্তু জ্বরে পড়তে পারে, কাজেই ওকে নেবে না বাবা। ইনেজকে বললাম জোরাজুরি না করে ভালো করেছে। তবে মনের ভেতর কেমন অস্বস্তি লাগলো। হ্যান্স আর আমস্লোপোগাসের সঙ্গে খাতির জমে উঠেছে ওর। সে কারণে ইনেজকে বললাম হ্যান্সকে রেখে যাব। আরও থাকছে পেটের অসুখে আক্রান্ত 2 দুর্ধর্ষ জুলু যোদ্ধা। প্রয়োজনে তারা জীবন দিয়ে হলেও ইনেজকে রক্ষা করবে। কাজেই কোনো ভয় নেই। স্মিথ হেসে ইনেজ বলল, মোটেই ভয় লাগছে না ওর, তবে আমাদের সঙ্গে গেলে ভালো লাগতো। এরপর ইনেজের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম। বিদায় অনুষ্ঠান হলো দেখবার মতো। আমস্লোপোগাস কুঠারের নামে ইনেজকে অর্পণ করলো তার 2 যোদ্ধার দায়িত্বে। তাদের এমনভাবে পাহারা দিতে বলল, আমার সন্দেহ হলো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে ভাবছে আমস্লোপোগাস, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। মনে পড়ল গোরকোর ভবিষ্যৎবাণী। বোধহয় ওই কথাগুলো প্রভাবিত করেছে সর্দারকে। অধীনস্থদের নির্দেশ দেবার সময় একবারের জন্য তার জ্বলন্ত চোখ সরল না টমাসোর উপর থেকে। মনে হলো সন্দেহে ভুগছে আমস্লোপোগাস। হয়তো ভেবেছে রবার্টসনের অনুপস্থিতিতে ইনেজকে বিরক্ত করবে টমাসো। যদি তেমন ভেবে থাকে, ভুল ভাবছে। আসলে টমাসো এতই কাপুরুষ, কখনো ইনেজকে পাওয়ার ভাবনা মনে এলেও কী ভাবছে তা মুখ ফুটে বলার সাহস রাখবে না। তারপরও সাবধানের মার নেই ভেবে হ্যান্সকে বলে দিলাম ইনেজের উপর সতর্ক নজর রাখতে। নির্দেশ দিলাম অস্বাভাবিক কিছু ঘটতে দেখলে যেন দেরি না করে যোগাযোগ করে আমাদের সঙ্গে। ঠিক আছে বাস। বিষাদ চোখের দিকে
খেয়াল রাখবো, বলল হ্যান্স। জুলুরা সব তীক্ষ্ণ চোখে দেখে, তাই তার নাম দিয়েছে এ যে আমাদের দাদি। জানি না বাস, তার কি বিপদ হবে ভাবছেন। তবে ভালো ছিল আমি নিজে আপনার দেখভাল করতে গেলে। আপনার যাজক বাবা, সেই জ্ঞানী সাধু, আমাকে বলে গেছেন সব সময় আপনার দিকে খেয়াল রাখতে। সেটাই আমার কাজ, কোনো মেয়ের দিকে চোখ রাখা নয় বাস। তাছাড়া প্রায় সেরে গেছে পা। আমিও সাগর গরুগুলোকে গুলি করতে চাই। আর থেমে গেল হ্যান্স। আর কি হ্যান্স? আর গোরকও বলেছে ওখানে খুব লড়াই হবে। যদি সত্যি লড়াই হয় আর আমি নেই বলে আপনার কোনো ক্ষতি হয়, তো আপনার যাজক বাবা আমাকে কি ভাববেন? এসব কথা থেকে পুরানো সেই দুটো বিষয় আবার পরিষ্কার হলো। পারত্যপক্ষে কখনো আমাকে ছেড়ে যায় না হ্যান্স। আর শিকারে না গিয়ে অচেনা এই জায়গায় ঘুম খাওয়া ছাড়া কোনো কাজ নেই। ওর ভালো লাগবে না। তবে হ্যান্সের মনে আরও কিছু থাকতে পারে, তখন বুঝলাম না। পরে জেনেছি ক্যাপ্টেন রবার্টসন গুপসুপ করে প্রচুর পরিমাণে মদ যোগান দিয়েছে হ্যান্সকে। কারণ সম্ভবত সতীর্থ পারমাতালের প্রতি আন্তরিক সহানুভূতি। হ্যান্সকে সে দেখিয়ে দিয়েছে মদ লাগলে কোথা থেকে নিতে হবে। বিনে পয়সায় মদ পেলে সর্বক্ষণ না গিললে চলে না হ্যান্সের। ঘর ভরা চোরের উপস্থিতিতে মুঠ ভরা হীরা সামনে রাখলে যা হয়, হ্যান্সের কাছে মদ রাখলে তার চেয়ে অন্য কিছু ঘটে না। ব্যাপারটা টের পেয়েছে ক্যাপ্টেনও, তবে নিজ কীর্তি ফাঁস করতে লজ্জা পেয়েছে। আমাকে কিছু বলেনি। আর এর ফলে তৈরি হলো পরবর্তীতে সমস্যা। এখানে থাকবে তুমি হ্যান্স, কড়া স্বরে নির্দেশ দিলাম। এখানে থেকে ওই তরুণীর দিকে চোখ রাখবে আর নিজের পায়ের চিকিৎসা করবে। এ কথায় দীর্ঘশ্বাস ছেড়ে কাতর হয়ে পড়ল হ্যান্স। খানিক তামাক চাইল করুণ সুরে। এদিকে যাত্রার শুরুতে মন আনন্দিত করতে প্রচুর মদ গিলেছে রবার্টসন। তাকে দেখলাম কুটিরগুলোয় গিয়ে নিজের বাচ্চাদের চুমো দিল। টমাসোকে নির্দেশ দিল বাচ্চা ও তাদের মায়েদের দিকে খেয়াল রাখতে। কিছুক্ষণ পর ফিরে এলো বাড়ির বারান্দার কাছে। ওখানে দাঁড়িয়ে আছে ইনেস, চেহারা বিব্রত। কুটির থেকে ওর বাবা ফিরলে অস্বস্তি বোধ করে। ইনেসকে হাসি খুশি থাকতে বলল রবার্টসন। এরপর দলবলকে রওনা হতে নির্দেশ দিল। এগিয়ে চললাম। অন্তত 20 জন গ্রামবাসী শিকারী চলেছে আমাদের সঙ্গে। রয়েছে নানান ধরনের আধুনিক আগ্নেয়াস্ত্র। হাঁটার সময় গাইতে গাইতে এগিয়ে চলল তারা। এ দলের পর আমার ওয়াগন, ডাইভিং বক্সে ক্যাপ্টেন রবার্টসন ও আমি। দলের শেষে যোদ্ধা দল নিয়ে আমসলো পোগাস। জামবেজি তীরের ঝোপঝাড় ডানে রেখে স্বল্প ব্যবহৃত এক পথে চললাম। চমৎকার তৃণ জমি পেরিয়ে সন্ধ্যার আগে পৌঁছে গেলাম এক টিলার কাছে। দক্ষিণে গেছে ঝোপ জমি। জামবেজির যে শাখা জলাভূমি তৈরি করেছে সেটার দেখা পেলাম। রাতের মতো ক্যাম্প ফেললাম খালের তীরে। পরদিন সকালে আমার রাখাল ছেলে এবং গ্রামের কজন যুবকের দায়িত্বে ছেড়ে দিলাম ওয়াগানটা। ঠিক করেছি আমার অস্ত্র বহনকারীর কাজ দেব ড্রাইভারকে। তাকে নিয়ে বীরদর্পে ঢুকলাম ঝোপের রাজ্যে। প্রচুর শিকারের দেখা মিলল, তবে গুলি করার সাহস পেলাম না। জলাভূমির জলহস্তি সতর্ক হয়ে উঠতে পারে, সেক্ষেত্রে চলে যাবে নদীতে। মাঝ দুপুরে ঝোপের সাগর পেরিয়ে পৌঁছালাম জলাভূমির তীরে। চারদিকে জন্মেছে ঘন ঝোপ। 200 গজের বেশি চওড়া হবে না জলার অগভীর পানি। মাছ দিয়ে গেছে সরু খাল। পানির গভীরতা ওখানে অনেক। ওই খাল চারদিকের বিস্তৃত ঝোপঝাড়ে পানির চাহিদা মেটায়। বছরের এ সময় তাজা খাবারের লোভে নদী থেকে আসে জলহস্তি।
রবার্টসন নির্দেশ দিতে লাগলো। নদী তীরবর্তী উপজাতির কজনকে নিয়ে শিকারের প্রস্তুতি নিলাম। আরও অন্তত কয়েকশো লোক দূর দিয়ে জলাভূমি ঘিরতে চলে গেল। সংকেত পেলে জলার মুখের দিক থেকে এদিকে আসবে। শিকারের প্রস্তুতি বলতে সামান্য। ঝোপ কেটে নিচে দড়ি দিয়ে বাঁধা হয়েছে ভারী পাথর। খালের দুপাশে পাথর ফেলে স্থির রেখেছে ঝোপ। এসব ঝোপের উপর যত ছেঁড়া পুরানো কাপড় রাখা হয়েছে। ফ্যানেলের লাল শার্ট থেকে ছেঁড়া কাঁথা বাদ নেই কিছুই। পানির নিচে দড়িতে পেঁচিয়ে রাখা হয়েছে সেসব। খালের দুপাশের পারে যেসব জায়গায় অস্ত্রসহ লোক রাখা হবে তাও ঠিক করা হলো। কি ঘটতে পারে আন্দাজ করে নিজ অবস্থান হিসেবে বেছে নিলাম বড় এক পাথরের পিছন অংশ। তাতে সন্তুষ্ট না হয়ে জায়গাটার যেদিকে শুকনো জমি সেদিকে পাথর দিয়ে কয়েক ফুট উঁচু দেয়াল তুললাম। আশপাশ থেকে স্থানীয়রা গুলি শুরু করলে গুলি কোথায় লাগবে কে জানে। এ সমস্ত কাজ সারতে পেরোলো দিনের বাকি সময়। সন্ধ্যার পর ঘুমাতে উঁচু জমিতে সরে এলাম। পরদিন ভোর হবার আগে জলার কাছে ফিরলাম। যে যার অবস্থানে বসলাম। খালের দুপাশে বন্দুকধারী শিকারী। স্থানীয়দের কাছ থেকে কেন ধার করে জলার আরেক দিকে চলে গেল কয়েকজন। সবাই জায়গা মতো পৌঁছেছে নিশ্চিত হওয়ার পর সূর্য উঠবার আগেই কাজে নামলো ক্যাপ্টেন রবার্টসন। শুকনো নলখাগড়া ও ঝোপের বিশাল স্তূপে আগুন ধরিয়ে দিল। ওটা স্থানীয় ভিটারদের জন্য ভিট শুরু করবার সংকেত। স্তূপে আগুন ধরানোর পর অস্ত্রগুলোর জন্য প্রচুর গুলি আছে তা আরেকবার পরীক্ষা করা হলো। এরপর অপেক্ষা করতে লাগলাম। ভোর হওয়ার পর আমাদের আস্তানার কাছে এক গাছে উঠলাম। কয়েক মাইল দূরে দক্ষিণে ছোট অসংখ্য আগুন জ্বলছে। বুঝতে দেরি হলো না, জলাভূমির শুকনো নলখাগড়ায় আগুন ধরিয়ে দিয়েছে স্থানীয়রা। কিছুক্ষণ পর বিচ্ছিন্ন আগুন একসঙ্গে মিশে তৈরি করলো সরু আগুনের দেয়াল। গাছ থেকে নেমে ফিরে এলাম দেয়াল ঘেরা জায়গায়। তবে দিনের আলো ফুটবার আগে ঘটল না কিছুই। খালের প্রশান্ত পানির দিকে চেয়ে ছোট ঢেউ উঠতে দেখলাম। তারপর উঠতে লাগলো বুদবুদ। হঠাৎ বিশাল এক মদ্দা জলহস্তি মাথা উঁচু করলো। আমাদের তৈরি পুরানো জামার সীমানা দেখে বিষয় কি বুঝতে উঠেছে ওটা। 8 বোর রাইফেল থেকে গুলি করলাম ওটার প্রকাণ্ড মাথা লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে মৃত জলহস্তি ডুবে গেল। ওটার দেহ আরও দীর্ঘ করলো আমাদের বেঁধে দেয়া সীমানা। আরেকটা কাজও করলো। আগেও দেখেছি রক্তের গন্ধ সহ্য করতে পারে না জলহস্তি। ভীষণ ভয় পায়। দূরে সরতে যে কোনো ঝুঁকি নেয়। শান্ত খালের স্থির পানিতে দ্রুত ছড়িয়ে গেল মৃত জলহস্তির রক্ত। ওটার পেছনে ছিল দলের অন্যগুলো। ভয় পেয়ে গেল তারা। ঘুরেই ফিরতে চাইল খালের মুখের কাছে। কিন্তু ওদিক থেকে দলের অন্যগুলো তখনও ঢুকছে। শুরু হলো বিশৃঙ্খলা। পানির উপর মাথা তুলল জলহস্তিরা। ফোঁস শ্বাস ফেলে ঝাড়তে লাগলো নাক। সে সঙ্গে বিকট স্বরে ডাক ছাড়ছে। কুস্তি শুরু হয়ে গেল পানির ভিতর। পেছন থেকে তখনও আসছে আরেক দল। সরু খালের ভিতর বেঁধে গেল মহা গোলযোগ। দুপাশ থেকে গর্জে উঠল আগ্নেয়াস্ত্র। জায়গাটা পরিণত হলো বদ্ধভূমিতে। রংচঙা পোশাক পরা স্থানীয় বিটারদের দেখলাম দূর থেকে চিৎকার করছে তীব্র উত্তেজনায়। বর্ষা উঁচু করে ঝাঁকাচ্ছে। কেউ কেউ আগুন দিচ্ছে তীরের নলখাগড়ায়। অনেকে তীরের কাছ থেকে উঁচু জমির দিকে সরছে। তবে সাহসী কয়েকজন কেন নিয়ে গেল খালের মুখ আটকাতে। শুধু খালের দিক দিয়ে নদীতে ফিরতে পারবে জলহস্তি। আমার সারা জীবনের শিকার অভিজ্ঞতায় এমন ভয়ঙ্কর দৃশ্য দেখিনি। তিক্ত অনুভূতি হলো হামলার ধরন দেখে। নিজেকে সবসময় শিকারই ভেবেছি। যখন শিকার করেছি পালাবার সুযোগ ছিল সেসব প্রাণের।
কিন্তু এখানে যা হলো তা যেন বিশাল কোনো কসাইখানার পৈশাচিক হত্যা দৃশ্য। কিছুক্ষণ পর খালের অনেকখানি জুড়ে গাদা মেরে গেল জলহস্তী। সংখ্যায় অন্তত 100। দলে পূর্ণবয়স্ক মদ্দা থেকে শুরু করে মাদি ও বাচ্চা সবই রয়েছে। সেগুলোর কিছু মারা পড়ল, তবে বেশিরভাগ বাঁচল আমাদের শিকারীদের অদক্ষতার কারণে। ক্যাপ্টেন রবার্টসন বা আমি ছাড়া কেউ জলহস্তী মারতে পেরেছে বলে মনে হলো না, তবে অনেক জলহস্তীকে আহত করল। ভীষণ আতঙ্কিত এসব প্রাণী, তারপরও আমাদের তৈরি সীমানা ডিঙালো না। রক্তের গন্ধ বাধ্য করলো এক জায়গায় গাদাগাদি করে জটলা পাকাতে। কিছুক্ষণ বিকট আওয়াজে ডাকাডাকি করলো, তারপর হঠাৎ যেন একযোগে পৌঁছে গেল সিদ্ধান্তে। জ্বলন্ত নলখাগড়া বিটার ও তাদের ক্যানোর দিকে গেল দলের অল্প কয়েকটা। সেগুলোর ভিতর আহত একটা মদ্দা আক্রমণ করে বসলো সামনের ক্যানোটাকে। বিশাল চোয়ালের চাপে চুরমার হলো কেন, মারা পড়ল ওটার মাঝি। পরে ওই লাশ খুঁজে পায়নি, জানতে পারিনি কিভাবে মরেছে লোকটা। ভিন্ন সিদ্ধান্ত নিল দলের বেশিরভাগ জলহস্তী। অবিশ্বাস্য দ্রুততায় খালের দুদিকের খাড়া পারবে হুড়মুড় করে উঠে এলো প্রাণীগুলো। পানির ধারে বড় পাথরের আড়ালে ঘাঁটি করেছি। মনে মনে চাপড়ে দিলাম নিজের পিঠ। আমার সঙ্গে আছে আমার অস্ত্র বহনকারী, আর সে সঙ্গে গুলি ছুটতে অনিচ্ছুক আমসোলোপোগাস। তাদের আশা না করে অগ্রসরমান জন্তুগুলোর দিকে গুলি ছুড়লাম। 2 রাইফেল থেকে যতই গুলি করি না কেন আমাদের বিপজ্জনক কাছে চলে এলো। চট করে একবার চাইলাম আমসোলোপোগাসের দিকে। বিস্মিত হলাম ওর আতঙ্কিত চেহারা দেখে। বোধহয় জীবনে প্রথমবার সত্যিকারের ভয় পেয়েছে। এসে পাগলামে মাকুমা যান, জলহস্তির হাকের উপর দিয়ে চেঁচালো। আমরা কি পানি শুয়োরের মোটা পায়ের তলে চেপটে মরব? তাই তো মনে হয়, জবাবে বললাম। অবশ্য এখান থেকে বেরিয়ে চ্যাপ্টা হতে পারো। খালের মুখ দিয়ে এইমাত্র চোয়াল হা করে ঢুকেছে মস্ত এক কুমির। ওটা দেখে যোগ করলাম, কিংবা তোমাকে খেয়েও ফেলা হতে পারে। কুঠারের শপথ। খেপে গিয়ে চেঁচালো আমসোলোপোগাস। আমি যোদ্ধা। খোলাছাড়া শামুক যেমন পিষে মরে ষাঁড়ের পায়ের নিচে, আমি তেমন করে মরতে পারি না। ভোরে একটা গাছে উঠে চারপাশ দেখি। এবার মহাতককে দিশা হারিয়ে দৌড় দিয়ে বাদরের দ্রুততায় গাছে উঠল আমসোলোপোগাস। তখন গাছ পাশ কাটাচ্ছে সেই কুমির। আমসোলোপোগাসের পা দুটো দেখে কামড়ে ধরতে চাইল। একটুর জন্য ব্যর্থ হলো দানবীয় সরীসৃপ। আর আমসোলোপোগাসের দিকে খেয়াল দিলাম না। একে কাছিয়ে এসেছে জলহস্তিগুলো, তার উপর পেছনে অবস্থান নেয়া এক গ্রামবাসী গুলি করে ফুটো করে দিল আমার কোটের হাতা। এরপরের গুলিতে আমাকে শিকার করবে বেটা। পরে দেখি আমার অস্ত্র বহনকারী আর আমি বেঁচে আছি শুধু পাথরের দেয়াল তুলেছি বলে। দেয়ালে এসে চ্যাপ্টা হয়েছে বহু বুলেট। অক্ষত বেঁচেছি সেজন্য ধন্যবাদ দিতে হয় আমাদের সামনের বড় পাথর আর আমার তৈরি দেয়ালকে। হ্যান্স অবশ্য পরে বলেছে বেঁচেছি জিকালির তাবিজের কারণে। আমাদের পাশ কাটিয়ে তেড়ে ফুঁড়ে বেরিয়ে গেল জলহস্তির পাল। একটাকে গুলি করে মারলাম। জলহস্তিটা এত কাছে ছিল যে রাইফেলের জ্বলন্ত গান পাউডার চামড়া পুড়িয়ে দিল ওটার। যাই হোক, নিরাপদে রক্ষা পেলাম। তবে আর সবার ভাগ্য অত ভালো নয়। জলহস্তির পায়ের তলায় পিষ্ট হয়ে মরল গ্রামবাসীদের দুজন, পা ভাঙল আরেকজনের। আমসোলোপোগাস বাঁচল একটুর জন্য। ভয়ে উন্মত্ত এক মদ্দা জলহস্তি বেদিশা হয়ে ধাক্কা মারল সে গাছের কাণ্ডে। সঙ্গে সঙ্গে ভেঙে পড়ল সরু গাছ। নীড়ে বসে থাকা পাখির ছানার মতো নিশ্চিন্তে ছিল অকুতোভয় যোদ্ধা আমসোলোপোগাস। সমস্ত সম্মান সহ খসে পড়ল সেও। পালানোর মতো জরুরি কাজ হাতে থাকায় ওর দিকে মনোযোগ দিল না জলহস্তিটা। যার যা কাজ নয় সেসবের সঙ্গে নিজেকে জড়ালে এমনই হয়। পরে উদাস তাপসের মতো মন্তব্য করল আমসোলোপোগাস।
এরপর থেকে তার যোদ্ধা জীবনের এই ন্যাক্কারজনক ঘটনা কখনো উল্লেখ করলে সহ্য করতে পারেনি। এসব ঘটে তার অনুচরদের চোখের সামনে, আর এর ফলে তাদের কাছে আমস্লোপো গাছের ভয় পাওয়া হয়ে গেল মস্ত এক কৌতুককর ঘটনা। দলের একজন ঠাট্টা করে তার নাম রাখল সেই মানুষ যে এত সাহসী যে জলহস্তির পিঠে চড়তে গাছে ওঠে। এর ফলে লোকটাকে মেরে ফেলতে উদ্যত হলো ক্ষিপ্ত আমস্লোপো গাছ, কিন্তু ততক্ষণে সে লোক সর্দারের কীর্তি বলে দিয়েছে সবাইকে, আর খুন করে লাভ কি। যাই হোক, এভাবেই হলো শিকার অভিযান। বেঁচেছি বলে কপালকে ধন্যবাদ না দিয়ে পারলাম না। কোনো না কোনোভাবে পালিয়েছে বেশিরভাগ জলহস্তি, তারপরেও মারা পড়েছে মোট 21টা। পলাতক জলহস্তির বড় এক অংশ আহত হয়েছে। শেষ পর্যন্ত আমাদের তৈরি সীমানা অগ্রাহ্য করে খালের আরেক মাথা দিয়ে বেরিয়ে গেছে। আমার দিকের তীরে যে লোক পিষ্ট হয়ে মরেছে তার জন্য কিছু করার নেই। কেনতে চেপে ওপারে চলে গেলাম। ঠিক করলাম ক্যাম্পে ফিরে বিশ্রাম নেব, কিন্তু বিশ্রাম নেওয়া আমার কপালে নেই। তরতাজা হওয়ার জন্য মদ গিলছে উত্তেজিত রবার্টসন। তার পাশে পছন্দের এক গ্রামবাসী মারা পড়েছে, আরেকজনের পা ভেঙেছে। ক্যাপ্টেন রবার্টসন হড়বড় করে বলল, কুকীর্তিটা যে জলহস্তি করেছে সেটা আহত ছিল, কয়েকশো গজ দূরের ঝোপে ঢুকেছে, ওটাকে সে ছাড়বে না। কাজেই রওনা হওয়ার তোড়জোড় শুরু করলো। তাকে উত্তেজিত দেখে মনে হলো আমারও যাওয়া উচিত। এরপর যা ঘটল তার বিস্তারিত বর্ণনায় যাব না, শুধু এটুকু বলবো জলহস্তিটাকে খুঁজে বের করে রাইফেলের দুটো ব্যারেলই খালি করলো ক্যাপ্টেন। সামান্য আহত প্রাণীটা বিশাল হা করে পালাবার জন্য ছুট দিল, এলো সরাসরি ক্যাপ্টেনের দিকে। ভয় পেয়ে ঘুরেই দৌড় দিল ক্যাপ্টেন, তারপর কিসে যেন বেঁধে পড়ে গেল। জলহস্তির পায়ের তলে পিষ্ট হয়ে মারা পড়ত, কিন্তু তাকে আড়াল করে দাঁড়িয়ে 8 বোর রাইফেলের দুটো গুলি ছুড়লাম জলহস্তির গলা লক্ষ্য করে। ঠিক জায়গায় বিঁধল দুটো গুলি। মৃত জলহস্তি যেখানে পড়ল সেখান থেকে ক্যাপ্টেন রবার্টসন আর আমার দূরত্ব তখন মাত্র 3 ফুট। একটুর জন্য রক্ষা পেয়ে ক্যাপ্টেনের মাথা থেকে দূর হয়ে হলো মদের নেশা। না বলে পারছি না কতভাবে কৃতজ্ঞতা জানানো সম্ভব তা তার কাছে শিখলাম। আপনি সত্যিকারের সাহসী মানুষ, কৃতজ্ঞতা প্রকাশের মাঝে বলল। আজকে আপনি যদি না থাকতেন তো মরার পর খারাপ লোকরা যেখানে যায় সেখানে পৌঁছে যেতাম। আপনার উপকার আমি ভুলব না মিস্টার কোয়াটারমেইন। জন রবার্টসন দিতে পারে এমন কিছু যদি কখনো চান ধরে নিন তা আপনার। আচম্বিক তাড়না থেকে বললাম, বেশ, একটা জিনিস চাই, তা আপনি সহজে দিতে পারেন। একবার বলুন, দরকার হলে আমার যা সম্পত্তি তার অর্ধেক দিয়ে দেব। রাইফেলে নতুন কার্তুজ ভরার ফাঁকে বললাম, আমি চাই আপনি কথা দেবেন, আপনার মেয়ের কথা ভেবে মদ ছেড়ে দেবেন। আজকে ওই মদের কারণে মারা পড়তেন। খুব কঠিন কিছু চেয়েছেন, ধীরে ধীরে বলল রবার্টসন। ঈশ্বরের শপথ, ইনেজের জন্যে মদ ছাড়তে চেষ্টা করব আপনার খাতিরে। ফিরে চললাম আমরা পা ভাঙা লোকটার চিকিৎসা করতে। পা সোজা করতে গিয়ে পেরোলো সকালের বাকি সময়। 7 কয়েকটা কারণে 3 দিন আমরা ওখানে থাকতে বাধ্য হলাম। ডুবে যাওয়া জলহস্তির পেটে ঘাস পচে গ্যাস তৈরি না হলে ভেসে উঠবে না। তারপর রয়েছে চামড়া ছাড়ানোর দুরূহ কাজ। চামড়া দিয়ে তৈরি হবে চাবুক আর ছোট ঢাল। ওই ঢাল পাওয়ার জন্য প্রচুর খরচ করে পূব তীরের আদিবাসীরা। সমস্ত কাজ যথানিয়মে চলল। স্থানীয়রা গোগ্রাসে মাংস খেলো। অলস বসে সময় কাটালাম আমি। আদিবাসীরা সঙ্গে সঙ্গে খেয়ে নিল চর্বিগুলো। মাংস যা বাঁচলো সেগুলো শুকিয়ে তৈরি করলো এক ধরনের বিলটং। শুকনো হাড্ডিসার এক আদিবাসীকে দেয়া হলো 1 টুকরো চর্বি। কৌতূহলবশত ওজন করে দেখলাম, পুরো 20 পাউন্ড ওজন হলো ওটার। জীবন্ত নরকঙ্কালটা 4 ঘন্টায় ওই পরিমাণ চর্বি খেয়ে শেষ করলো। ফুলে উঠল তার চামড়া সর্বোচ্চ পেট।
পড়ে রইল শুকনো গাছের গুঁড়ির মতো। অমন হজম শক্তি পাওয়ার জন্য কি না করতে পারে সাদা মানুষ। একসময় শেষ হলো সব কাজ। ভিত্তিপথ ধরলাম। গাছের ডাল দিয়ে তৈরি স্ট্রেচারে বয়ে নেওয়া হলো পা ভাঙা লোকটাকে। ঝোপজমির প্রান্তে ঠিকমতো পেলাম ওয়াগন। ক্যাপ্টেনের গ্রাম থেকে যে লোক ওয়াগন নিয়ে এসেছে তাকে খুঁজে বের করতে অসুবিধে হলো না। জলহস্তির চামড়া বয়ে নেবে সে। আমাদের অনুপস্থিতিতে কিছু ঘটেছে কিনা জিজ্ঞেস করলাম আমার রাখাল ছেলেকে। নিশ্চিত হয়ে কিছু বলতে পারল না, তবে জানালো গতকাল সন্ধ্যার দিকে গ্রামের দিকে আভাত দেখেছে। তার মনে হয়েছে বহু আগুন জ্বালানো হয়েছে। ভালোমতো দেখবার জন্য সে কৌতূহলী হয়ে এক গাছে ওঠে। আন্দাজ করেছে বাড়িঘর পুড়ছে না, কারণ আভাটা উজ্জ্বল ছিল না। ওই গ্রাম 20 মাইল দূরে নিচু জমিতে, ফলে ওদিকে আগুন জ্বললে সে আভা এখান থেকে দেখা যাবে। মন্তব্য করলাম, হয়তো ঘাসে আগুন ধরে কিংবা কিংবা নলখাগড়া পুড়ছিল। এ কথায় আপত্তি করে বলল ছেলেটা, ঘাস বা নলখাগড়ার আগুন যত সময় ধরে জ্বলে সে আবার ততক্ষণ ছিল না। এ নিয়ে আর কোনো কথা হলো না, তবে চিন্তিত হয়ে পড়লাম। আমরা জুলু ভাষায় বলেছি আমসলোপগাছ শুনেছে। তাকেও বেশ চিন্তিত মনে হলো, তবে কোনো মন্তব্য করল না। গাছে চড়বার পর থেকে চুপ মেরে গেছে, তাই ওর নীরবতা নিয়ে বিশেষ ভাবলাম না। সূর্যাস্তের 1 ঘন্টা আগে গ্রামে পৌঁছবো, সে হিসেব মাথায় রেখে রওনা হলাম। ঠিক হয়েছে মাঝপথে অল্প কিছুক্ষণের জন্য বিশ্রাম নেওয়া হবে। আমার ষাঁড়গুলো বেশি শক্তিশালী ও পরিশ্রমী। অন্য ওয়াগনের তুলনায় এগিয়ে গেল। আমার একটু পিছনে জুলু যোদ্ধাদের নিয়ে পায়ে হেঁটে এলো আমসলোপগাছ। ওয়াগনে উঠতে রাজি নয়, বলেছে হাঁটবে। সে আভার কথা মন থেকে দূর করতে পারলাম না। অজান্তেই বাড়িয়ে দিলাম চলবার গতি। কাজেই সময়ের আগে থামতে হলো ষাঁড়গুলোকে বিশ্রাম দিতে। গ্রাম 10 কি 12 মাইল থাকতে দূরে সাগরের ঢেউয়ের মতো জমির ঢালে দেখলাম খুদে এক মনুষ্য মূর্তি। সে এদিকে দৌড়ে আসছে। কেন যেন মনে হলো ওই লোক হ্যান্স। ভালোমতো দেখার জন্য বিনকিউলার নিলাম। একটু পর বুঝলাম আমার ধারণা ঠিক। ছুটান্ত মানুষটা হ্যান্স ছাড়া আর কেউ নয়। অস্বস্তি লেগে উঠল। ড্রাইভারকে বললাম জোরে ষাঁড়গুলোকে ছোটাতে। 5 মিনিট পর মুখোমুখি হলাম হ্যান্সের। ওয়াগন থামাতে লাফ দিয়ে নেমে পড়লাম ওয়াগন বক্স থেকে। হালকা দৌড়ে পিছলে চলে এসেছে আমসলোপগাছ। হ্যান্সের দিকে রওনা হলো সেও। ওদিকে আমাকে দেখে খানিক দূরে থমকে গেছে হ্যান্স। প্রাচীন টুপিটা হাতে নিয়ে লজ্জিত বিচলিত ভঙ্গিতে নাড়ছে। আমার কথা শুনবে এমন দূরত্বে পৌঁছে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার হ্যান্স? সব শেষ বাস? মাটি থেকে চোখ না সরিয়ে জবাব দিল। থরথর করে কাঁপছে ঠোঁট দুটো। আমসলোপগাছ আমার পাশে চলে এসেছে। ধমকের সুরে বললাম, কি হয়েছে? জুলু ভাষায় বলো গাধা। সাদা মানুষের খামারে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। বাস। এবার জুলুতে বলল হ্যান্স। দুপুরের দিকে সবাই যখন ঘুমায়, গতকাল সে সময় ঘাসের বন আর ফসলের মাঠের আড়াল থেকে এসেছে ভীষণ চেহারার লোকগুলো। 50 জনের কম ছিল না, সঙ্গে বিরাট সব বর্ষা। গ্রামে এসেই হামলা করলো। জানতে চাইলাম, ওদের তুমি আসতে দেখেছ? না বাস, আপনি যেমন বলেছেন তেমনি করে দূর থেকে নজর রেখেছি। খুব গরম পড়ে, রোদ থেকে বাঁচতে চোখ বন্ধ করেছিলাম। ওরা পাশ কাটিয়ে যাবার পর আওয়াজ শুনে টের পেলাম কি ঘটছে। তুমি বলতে চাও হয় ঘুমাচ্ছিলে, নয়তো মদ খেয়ে মাতাল ছিলে। হ্যান্স কড়া স্বরে বললাম। কি হয় জানি না বাস, লজ্জিত চেহারায় বলল হ্যান্স। তারপর সরু এক গাছের উপরের ঝোপে উঠে সব দেখলাম। পরে জেনেছি ওটা ছিল পাম গাছ। বললাম, কি দেখলে কি দেখলে তা বলো। দেখলাম লম্বা লোকগুলো দৌড়ে গিয়ে ঘিরে ফেললো গ্রাম। তারপর শুরু করলো চিৎকার। কি হচ্ছে দেখতে বেরিয়ে এলো গ্রামের মানুষ। টমাসো আর ওর লোক ওই লোকগুলোকে আগে দেখলো। তারা তখনও পুরো গ্রাম ঘিরতে পারেনি। তাদের দেখেই চেলাদের নিয়ে এক দৌড়ে গ্রামের পেছনের ওই জঙ্গল টিলার ভিতর লুকালো টমাসো। এরপর ক্রাল থেকে বেরোলো মেয়ে মানুষ আর বাচ্চারা। বিরাট মানুষগুলো বর্ষা দিয়ে খুঁচিয়ে তাদের মেরে ফেললো।
সবাইকে বাস, একজনকেও ছাড়ল না। সর্বনাশ! আমার মনে হলো বুকের খাঁচা থেকে লাফ দিয়ে বেরিয়ে আসছে হৃৎপিণ্ড। ইংরেজের কি হলো? শয়তানগুলো ওই বাড়ি ঘিরে ফেললো বাস। আওয়াজ শুনে বারান্দায় বেরোলেন বিষাদ চোখ। তার সঙ্গে বেরোলো কুঠারওয়ালা দুই জুলু। প্রায় সেরে উঠেছে তারা। শয়তানগুলো বিষাদ চোখকে কেড়ে নিতে চাইলো তাদের কাছ থেকে। শুরু হলো লড়াই। বারান্দার দিকে পিঠ দিয়ে লড়ল দুই জুলু। মারা যাওয়ার আগে খতম করলো বর্ষাওয়ালা লম্বা শয়তানগুলোর ছয়টাকে। বিষাদ চোখ একটাকে মেরেছেন পিস্তল দিয়ে গুলি করে, আরেকটাকে আহত করেছেন। বর্ষা পড়ে যায় শয়তানটার হাত থেকে। তারপর সবগুলো শয়তান হামলে পড়ল তার উপর। হাত বেঁধে বসিয়ে রাখলো বারান্দার চেয়ারে। তার পাহারায় থাকলো দুজন। বিষাদ চোখের কোনো ক্ষতি করেনি, মনে হলো খুব খাতিরই করলো। পাহারাদার দুজন ছাড়া বাড়ির ভেতরে ঢুকলো অন্যরা। বাড়িতে পেল বিষাদ চোখের সখী মোটা মেয়েটাকে। নাম মনে হয় ওর জেন। মেয়েটাকে ধরে বিষাদ চোখের কাছে আনা হলো। বোধহয় বলা হলো মালকিনের সেবা করতে হবে, যদি পালানোর চেষ্টা করে তো খুন হবে। পরে দেখলাম বিষাদ চোখকে খাবার আর অন্যান্য জিনিস এনে দিচ্ছে সে। তারপর বাস। শয়তানগুলো কয়েকটা নিজেদের পছন্দ মতো জিনিস আনতে দোকানে গেল। অন্যরা বিশ্রাম নিল। দোকান থেকে কম্বল, ছুরি, হাঁড়ি পাতিল নিল। তবে চোরগুলো কোনো কিছুতে আগুন দিল না। এমনকি গরুগুলো নেয়ার চেষ্টা করলো না। শুকনো কাঠের স্তূপ থেকে কাঠ নিয়ে বড় করে আগুন জ্বালল। তারপর শুরু হলো তাদের ভোজ। গরু তো নেয়নি, তো কী দিয়ে ভোজ দিল হ্যান্স? জবাবে কি হতে পারে আন্দাজ করে শিউরে উঠলাম। বাস, মুখ ঘুরিয়ে মাটি দেখলো হ্যান্স। যে বাচ্চাগুলোকে খুন করে তাদেরকে পুড়িয়ে খেলো, কম বয়সী কয়েকটা মেয়েকেও। লম্বা ওই লোকগুলো মানুষ খেকো বাস। কথা শুনে মনে হলো মাথা ঘুরে পড়ে যাব। বমি বমি ভাব সামলে নিয়ে বললাম, আর কি ঘটেছে জানাতে। বাস যথেষ্ট ভদ্রতার সঙ্গে ভোজ খেলো, আওয়াজ করলো না বললেই চলে। তারপর কয়েকজনকে পাহারায় রেখে শুয়ে পড়ল। সবাই পালা করে ঘুমালো। রাত নামলে তখনও চাঁদ ওঠেনি। সুযোগ বুঝে গাছ থেকে নেমে পড়লাম। বুকে হেঁটে চলে গেলাম বাড়ির পেছনে। পেছন দরজা দিয়ে বসার ঘরে ঢুকে জানালার কাছে পৌঁছালাম। জানালা দিয়ে উকি দিয়ে দেখি তখনও বিষাদ চোখকে বারান্দায় চেয়ারে বেঁধে বসিয়ে রেখেছে। তার পায়ের কাছে শুয়ে আছে মোটা মেয়ে জেন। ঘুমিয়ে পড়েছে না জ্ঞান হারিয়েছে বুঝলাম না। বিষাদ চোখের নজর করার জন্য কারার জন্য মুখ দিয়ে হিসিস আওয়াজ করি। কিছুক্ষণ পর ঘাড় ফিরিয়ে চাইলেন বিষাদ চোখ। ফিসফিস করে তার সঙ্গে কথা বললাম। জোরে বলতে সাহস পেলাম না, পাহারাদার দুটোর জন্যে। বিষাদ চোখের দুধারে কম্বল মুড়ি দিয়ে ঝিমিয়ে চলেছে ওরা। বিষাদ চোখে বললাম, আমি হ্যান্স, আপনাকে সাহায্য করতে এসেছি। জবাবে বিষাদ চোখ নিচু গলায় বললেন, পারবে না। মিস্টার কোয়াটারমেইনকে গিয়ে খবর দাও, তিনি আর আমার বাবা যেন পিছু নেন। এরা নিজেদের বলে আমা হ্যাগার, নদীর ওপারে অনেক দূরের কোনো গ্রামে বাস করে। ঠিক করেছে সঙ্গে করে আমাকে নেবে। যতটুকু বুঝেছি সেখানে নিয়ে আমাকে নিজেদের রানী বানাবে। আগেও সাদা একজন রানী ছিল, এরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। মনে হয় না আমার ক্ষতি করবে, তবে সর্দারের সঙ্গে বিয়ে দিতে চাইবে কি না জানি না। এদের কথা পুরোপুরি বুঝতে পারিনি। এবার যাও, ধরা পড়ার আগে পালাও। আমি ফিসফিস করে বললাম, মনে হয় আপনিও পালাতে পারবেন। আপনাকে বেঁধে রাখা দড়ি কেটে দেব। জানালা গলে এদিকে চলে আসবেন, তারপর আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। বিষাদ চোখ রাজি হয়ে বললেন, তাহলে চেষ্টা করে দেখো। ছুরি বের করে হাত বাড়িয়ে দিলাম জানালা দিয়ে। বাস, বোকামি করলাম। জিকালির মাদুলি থাকলে এমন বোকামি করতাম না। ভুলে গেছি তারার আলোয় ছুরির ফলা ঝিলিক দিতে পারে। ওই মোটা মেয়ে জেন চোখ মেলে ছুরিটা দেখলো, দেখেই চিৎকার দিল। বিষাদ চোখের কথায় চুপ হয়ে গেল ঠিক, কিন্তু ততক্ষণে পাহারাদাররা জেগে গেছে। এদিক ওদিক চেয়ে মোটা মেয়ে জেনের দিকে বর্ষা তাক করে হুমকি দিল। তারপর আর ঘুমালো না। কথা বলতে শুরু করলো নিজেদের মধ্যে। কি বলল শুনতে পেলাম না। আমি তখন ঘরের মেঝেতে লুকিয়ে পড়েছি।
বুঝে ফেললাম আর কোনো কাজে আসবে না, বরং ক্ষতির কারণ হতে পারি, মারাও পড়তে পারি খামোখা খামোখা। এইভাবে যেভাবে ঢুকেছি সেভাবে লুকিয়ে বেরিয়ে এলাম বাড়ি থেকে। ফিরে গেলাম গাছের কাছে। হ্যান্স থামতেই জানতে চাইলাম, তখনই আমার খোঁজে এলে না কেন? আসিনি তখনও ভাবছি কোনো না কোনোভাবে বিষাদ চোখকে সাহায্য করব। তাছাড়া দেখতে চেয়েছি কি ঘটে। জানতাম আপনাকে নিয়ে সময় মতো ফিরতে পারবো না, তারপরও আসতে চেয়েছি, কিন্তু রাস্তা চিনতাম না। হয়তো ঠিকই করেছ, বলে চলল হ্যান্স। ভোরের আলো ফুটতে লম্বা আমাহ্যাগাররা জেগে উঠল। রাতের খাবার শেষে অবশিষ্ট যা ছিল সেগুলো খেয়ে নিল। তারপর সবাই গেল বাড়িটাতে। বিষাদ চোখকে কি যেন বলল একজন।